ফুল, এই জিনিসটা কতটা অদ্ভুত, তাই না? এটা যেন আমাদের সকলের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, সেটা কাউকে উপহার দেওয়াই হোক কিংবা প্রেমিকাকে প্রেম নিবেদন করা। আবার মৃত্যুর পরে আমাদের সবার ছবির উপরও এই ফুলটাই শেষ ঠাঁই পায়। তবে কিছু ফুল হয় জানেন, যারা ঝরে পড়ে যায়, তাদের আর কোনো তখন দাম থাকে না। এরকম আমাদের সমাজে কিছু মানুষও আছে যারা হয়তো অনেক আগেই ঝরে পড়ে গেছে, কিন্তু তারা এখনো আশা দেখে যদি কেউ একবার তাদের হাতে করে আগলে তুলে নেয়, যত্ন করে, তাহলে হয়তো আবার ওরা বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে, একবার বেঁচে থাকার চেষ্টা করতে পারবে। পারলো কি পারলো না সেটা হয়তো এই গল্পের মাধ্যমেই জানা যাবে। আমাদের আজকের গল্প অনুস্মিতা মিত্রর কলমে নিশীথ ফুলের কান্না। সো প্রতিবারের মতো এবারও জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ অন অ্যান্ড অনলি গল্পতেই জব্দ, কারণ যেখানে শব্দ থামে সেখানে গল্প নামে। আচ্ছা, যে সমস্ত ফুলেদের ঝরে যাওয়ার জন্য তাড়া থাকে, তারা নিজেদের প্রস্ফুটিত হওয়ার জন্য রাতের নিকষ কালো অন্ধকারকেই সবসময় বেছে নেয় কেন বলুন তো? যে সময় সবাই ঘুমিয়ে থাকে ঠিক সেই সময় সবার চোখের আড়ালে সেই রংবিহীন ফুলগুলো ফোটে। আবার ভোরবেলা সবার জেগে যাওয়ার আগেই ওরা ঝরে পড়ে মাটিতে, ওদের পাপড়িগুলো মেলে ধরা কেউ দেখতে পায় না। শুধু যে হাতে গোনা কয়েকজন মানুষ আছে যারা রাতের নিস্তব্ধতাকে ভালোবাসে, জনমানবহীন ওই সময়টা যাদের বড্ড প্রিয়, শুধু তারাই ওই ফুলগুলোর জেগে ওঠা দেখতে পারে। এই ফুলগুলো বর্ণহীন হয়, ঠিক আমার আপনার জীবনের মতো, তবুও ওদের বুকে একটা গন্ধ থাকে। ঠিক যেমন আমার আপনার জীবনে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি বা আপনি বেঁচে থাকি কোনো জানা বা অজানা কারণে, যে কারণটা রহস্যের চেয়ে কম কিছু নয়, ঠিক তেমনভাবেই ওদের মধ্যেও একটা মাতাল করা রহস্যময় গন্ধ থাকে। এরই মধ্যে এমন কিছু মানুষ আছে জানেন, যারা সারা রাত জেগে বসে থাকে ওই ফুলগুলোকে মাটিতে ঝরতে দেবে না বলে, নিজেদের আঁচলখানি বিছিয়ে রাখে মাটির পরে। যখনই ফুলগুলো ঝরে পড়তে থাকে নিজেদের আঁচলে জড়িয়ে নেয় তাদের। এই মানুষগুলো ঠিক আমাদের মায়ের মতো। এই মানুষগুলোর কিছুতেই কিছু যায় আসে না যে ফুলগুলো বর্ণহীন না গন্ধহীন। সেই মানুষগুলো জড়িয়ে ধরতে জানে, পাশাপাশি না থেকেও একসাথে হাঁটতে জানে। চিরকাল উত্তরবঙ্গে থাকা লাবণ্য ঠিক এমনই একটা মানুষ, যে পাথরের ধারে পড়ে থাকা বর্ণহীন সাদা ফুলগুলোকে আঁচলে তুলে নেয়। লাবণ্য যেমন কোনোদিনও ভাবেনি সে একা একা কলকাতায় আসবে, আবার একজন অজানা মানুষের সাথে নিবিড় বন্ধুত্ব হয়ে যাবে। প্রথম থেকে গল্পটা বুঝতে গেলে আপনাদেরকে ফিরে যেতে হবে 1 বছর আগে। প্রেশার কুকারে সিটি পড়েছে। লাবণ্য ভীষণ ব্যস্ত থাকে এই সময়টায়। ওর বর এই সময় অফিসে বেরোয় আর ছেলে যায় স্কুলে। রান্নাঘরে এই সময়টা লাবণ্যের হিমশিম লেগে যায়। মা, ও মা, ও মা। এটা হলো লজেন্স, লাবণ্যের ছেলে, বছর 7 বয়স। ভালো নাম সৌরভ। দুষ্টু বুদ্ধিতে সিদ্ধহস্ত এই ছোকরা। কি বল? সুন্দর কেন ভাত? তাই সকালবেলা কি তুমি বিরিয়ানি খাবে? না, পাস্তা। ইউটিউব দেখে শিখেছে। লাবণ্য হালকা হেসে বলে, না, ও সব রবিবার। এখন খেয়ে নাও যা দিয়েছি। লাবু, আমার ফাইলগুলো কোথায়? এই যে এই কথাটা কে বলতে পারেন নিশ্চয়ই বোঝা গেছে। লাবণ্যের বড় মশাই, নাম কোস্তফ। গেছে। কি? তা কি?
আমি রান্নাঘরে আছি আর তুমি আমায় তোমার ফাইল কোথায় রাখা আছে শুনছো। দেখো ঘরের আলমারির বাঁ দিকে তাকে মধ্যিখানে আছে। কৌস্তব খুঁজে পেয়ে বলল, উফ, থ্যাঙ্কস লাবু, তুমি না থাকলে যে কি হতো। টাটা, সাবধানে যেও। আর তুমিও সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। এরপর বাপ আর বেটা মিলে মোটরসাইকেলে করে বেরিয়ে গেল। লজেন্সকে স্কুলে দিয়ে কৌস্তব অফিসে চলে যাবে। সেই 5টার সময় থেকে ওঠার পর এই 8টা অবধি রান্নাঘরে যুদ্ধ চলে লাবণ্যর। দম ফেলারও সময় পায় না সে। বর আর ছেলে চলে যাওয়ার পরে এই সময়টা লাবণ্য আরাম করে আদা দিয়ে দুধ চা বানিয়ে সেটা খেতে খেতে বের করে নিজের ডায়েরিটা, লেখালেখি করতে থাকে সেটায়। যদি বলতে হয় কিছু নিস্তব্ধতার সাথে, বলে দিও তবে, আমি বুঝে নেব তোমার চোখের পানি চেয়ে। ফোনটা তুলতেই ওপাশ থেকে একটা শুকনো গলা ভেসে এলো। লতিকা, হ্যাঁ বল, সব ঠিক আছে? লতিকা লাবণ্যর একমাত্র বোন, নয়নের মণি। লতিকার বিয়ে হয়েছে কলকাতায়, এখন সে মা হতে চলেছে। দিদি, আমার হঠাৎ করে ব্লিডিং হচ্ছিল, আমি এখন নার্সিং হোমে আছি, তুই চিন্তা করিস না, এখন ঠিক আছে সব। তা অর্ণব কই? তুই একা নাকি? ও 1 সপ্তাহের জন্য ইউএসএ গেছে। আমি যাব? আমি আসলে পারলে এখনই চলে যাই, কিন্তু জলপাইগুড়ি থেকে কলকাতা একা একা ট্রেনে। দিদি, মাকে খুব মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, তুই ভয় পাস না, কৌস্তব আসুক, আমি কালই যাব। আসার সময় মার একটা শাড়ি আনিস প্লিজ। ফোনটা রেখে দেয় লাবণ্য। এরপর সন্ধেবেলা কৌস্তব এলেই কথাটা বলে লাবণ্য। ল্যাপটপে কাজ করতে করতে কৌস্তব বলে, ওকে, আমি তোমার স্টেশন থেকে ট্রেনে তুলে দিয়ে আসবো। জানো তো তুমি, আমি আমার একা যেতে ট্রেনে ভয় করে। আমাকে কলকাতাতে দিয়েই চলে এসো। উফ, জেদ করো না তো, আমার অডিটের চাপ না থাকলে যেতাম তো নাকি। মা বাবা আজকে থাকলে ওরাই চলে যেত বোনের কাছে। আচ্ছা, সরি, আমার এত জোরে কথাটা বলা উচিত হয়নি। আমি ট্যাক্সি বুক করে দেবো একটা? না থাক, তুমি কাল সকালে আমাকে জলপাইগুড়ি থেকে ট্রেনে তুলে দিও, তবেই হবে। পরের দিন সকালে লাবণ্য এনজিপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনে উঠল। এখন আপনারা অনেক রকম ফোবিয়ার কথাই শুনতে পান, তার মধ্যে একটা ফোবিয়া হলো সাইড্রোডোমোফোবিয়া। কি, নাম শুনেই ভয় লেগে যাচ্ছে তো? এটা হলো যাদের ট্রেনে উঠতে ভয় লাগে কিংবা একা কোথাও যেতে ভয় হয়। লাবণ্যর সাইড্রোডোমোফোবিয়া আছে। ভয়ে মাঝে মাঝে কুঁকড়ে যাচ্ছিল, শাড়ির আঁচলটা খামচে ধরছিল বারবার। শিয়ালদাতে পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেছিল। সেখান থেকে ট্যাক্সি ধরে রওনা দিল গড়িয়ার দিকে। লাবণ্য ভীষণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, জলপাইগুড়ি থেকে কোনোদিনও অন্য কোথাও যায়নি। অল্প বয়সে কলেজে পড়াকালীন বিয়ে হয়ে গেছিল, আর 1 বছর যেতে না যেতেই কোলে চলে এসেছিল ছোট্ট লজেন্স। কলকাতায় প্রথমবার এসেই সে বুঝতে পারছিল না এটা সে কোথায় চলে এসেছে। বারবার ট্যাক্সির মিটারের দিকে তাকাচ্ছিল। ম্যাডাম, বারবার মিটারের দিকে তাকালে মিটার কমবে না, উঠে আপনার বিপিটা আরো একটু বেড়ে যাবে। ট্যাক্সি থেকে নেমে লাবণ্য লতিকাদের অ্যাপার্টমেন্টে ঢুকলো। লিফটে করে উঠে গেল 8 তলায়। বেল বাজাতেই দরজা খুলল ওদের বাড়ির পরিচারিকা। আরে দিদিমণি, ভালো তো? হ্যাঁ, একটু জল দাও না। এই নাও জল। এত বেলুন? ও মা, ম্যাডামের জন্মদিন ছিল, ওই জন্যে দাদাবাবু এসব করেছিল। এখন যদি বাচ্চাটা হয়, দাদাবাবু বাইরে। ভাগ্যিস তুমি এলে। আচ্ছা, আমি আসি। কাল সকালে তুমি নার্সিংহোম যাওয়ার আগেই আমি চলে আসবো। জলখাবার খেয়ে তারপরে বেরোবে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না। দরজা দিয়ে লাবণ্য একটা ঘরে ঢুকলো।
ব্যাগ থেকে ফোনটা বের করে কল করলো কৌস্তভকে। হ্যালো, হ্যাঁ সব ঠিক আছে তো? হ্যাঁ, শুধু ওই ট্রেনে এতটা একা, তারপরে কি বিশাল সব ফ্ল্যাট। 2 সপ্তাহের ব্যাপার, চোখ বুঝলেই কেটে যাবে। আজ তো আমি তো রাস্তা পেরোতেই হিমশিম। এই নাও লজেন্স, কি বলবে? হ্যালো মা, আই মিস ইউ। এই তো সোনা মাসিমণির বেবিটা চলে এলে আমি চলে যাব তোমার কাছে। ফোনটা রেখে লাবণ্য ঘুমিয়ে পড়ে সেদিন। পরের দিন সকালে উঠে জলখাবার খেয়ে লাবণ্য বেরোনোর সময় লতিকার পরিচারিকাকে বলে, এখান দিয়ে নার্সিংহোম যাওয়ার কোনো বাস আছে? না, সেটা তো একেবারে যাবে না। তুমি মেট্রোতে চলে যাও, 20 মিনিটও লাগবে না। অটো? হ্যাঁ, সে তো আছে। আচ্ছা, তবে আমি আসছি। লাবণ্য বেরিয়ে গেল অটো ধরে। নার্সিংহোমের সামনে নেমে ভাড়া দিতে গিয়ে লাবণ্যর চক্ষু চড়ক গাছ। 300 টাকা নিল অটোওয়ালা। নার্সিংহোমে বোনের কেবিনে ঢুকে লাবণ্য দেখে লতিকা ঘুমাচ্ছে। লাবণ্য ওর পাশে বসে কপালে হাত রেখেছিল। চোখ মেলতে লতিকা দেখে দিদি বসে আছে। তুই এসেছিস? আরে আরে, ভয় পাস না, আমি আছি তো। ডাক্তারবাবু এলেই আমি কথা বলবো। কথা বলে এসে লাবণ্য লতিকাকে ওদের মায়ের একটা শাড়ি দেয়। লতিকা ওটাকে জড়িয়ে ধরে মায়ের গন্ধটা পেতে চাইছিল। এই সময়টা মা থাকলে কত ভালো হতো বল। আমি আছি তো, আমি সন্ধেবেলা তোকে খাইয়ে তারপরই ফিরবো। সন্ধেবেলা লতিকাকে খাইয়ে চলে যাওয়ার সময় লাবণ্য বলে, এই বলছিলাম যে তোদের ফ্ল্যাটে যাওয়ার জন্যে এখান থেকে কোনো বাস নেই? অটোতে এলাম, 300 টাকা নিল। তুই মেট্রোতে জানা, 20 মিনিট লাগবে, ভাড়াও 30 টাকা। তুই জানিস আমার এসবে। আরে এটা ট্রেনের মতো না রে, এসি আছে, ভিতরে তো হইহট্টগুলো নেই। লাবণ্য মেট্রো স্টেশনে গিয়ে বলল, দাদা, একটা কবি সুভাষ। এরপর স্টেশনে এসে দাঁড়ালো। মেট্রো আসতেই আবার সেই পুরনো ভয়। ঘামতে থাকছে লাবণ্য। চোখ বন্ধ করে হাতের মুঠো দুটোকে শক্ত করে রেখেছে। হাঁপাচ্ছে লাবণ্য। ঠিক ওর পাশেই দাঁড়িয়েছিলেন বছর 30-এর এক ভদ্রলোক। কাছে এসে একটা জলের বোতল বাড়িয়ে দিয়ে বলেন, ম্যাডাম, জল। ব্যাস, এতটাই কথা হয়েছিল। তারপর মেট্রোতে ওই ভদ্রলোক লাবণ্যকে দেখেছিলেন। বুঝতেই পারছিলেন ওর প্যানিক অ্যাটাক হয়েছে। এই ভদ্রলোকের নাম অমিত রায়। পেশায় একটা প্রাইভেট সেক্টরে কর্মরত। বাড়ি ফেরার পথে বই কিনে ফেললেন অমিত। ঘরে ঢুকেই পড়তে থাকলো সে। বইটার নাম আনওয়াইন্ডিং অ্যাংজাইটি বাই ডক্টর জেসন ব্রুয়ার। অমিতের স্ত্রী তিস্তা ঘরে এসে বলল, কি বই পড়া হচ্ছে? সামথিং রিলেটেড টু ক্রনিক ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইসবই। ওই প্যানিক অ্যাটাকস। তা কি লেখা আছে? বইটা বলছে কোনো মানুষের একবার প্যানিক অ্যাটাক হলে সে প্যানিক অ্যাটাক হতে পারে এমন সকল বস্তু, যেমন ট্রেন, বাস, প্লেন, ভিড়ভাট্টা, হইহট্টগোলের, এসবের থেকে দূরেই থাকতে পছন্দ করে। কোনোদিনও একটাও বই পড়লে না? আর এই 6 মাসে কি হলো বলো তো? অফিস থেকে এসেই বই। কথাটা বলেই চলে যাবে তিস্তা, এমন সময় ওর হাতটা ধরে নেয় অমিত। ভাবছি চাকরিটা ছেড়ে দেব, সারাদিন তোমার আর সোনাইয়ের কাছেই থাকবো। কেমন হয় বলো তো? খুব বাজে হবে। চাও হাত মুখ ধো, আমি খাবার বাড়ছি। তিস্তা চলতি বাজারে বেশ নাম করা একজন লেখিকা। বাজারে ওর বই ভালোই চলে। তিস্তা আর অমিতের 3 বছরের একটা মেয়ে আছে, তার নাম সোনাই। পরের দিন সকালে লাবণ্য আবার দাঁড়িয়ে আছে কবি সুভাষ মেট্রো স্টেশনে। পাশে আবার সেই ভদ্রলোক এসে দাঁড়ালো। আজও আপনার ভয় করছে? হ্যাঁ, আমারও আগে এরকম ট্রেন, মেট্রোতে উঠতে
ভয় লাগতো। না, ঠিক আছে। আমিও সবে 6 মাসই হলো মেট্রোতে যাতায়াত করছি। এমন সময় মেট্রো চলে এলো। তা আপনি বুঝি নতুন এই শহরে? হ্যাঁ, আসলে বোনের ডেলিভারি হবে, ওর হাজবেন্ডও এখন বাইরে, তাই আমি এসেছি। আপনার বাড়ি কোথায়? জলপাইগুড়ি। আরে, উত্তরবঙ্গ, সে তো দারুণ জায়গা। আচ্ছা, কলকাতায় কি কি দেখলেন? না, মানে এখনো কিছু দেখিনি, আসলে বোনকে নিয়েই ব্যস্ত আছি। তাতে কি, দেখা তো উচিত, কত কিছু আছে এই শহরে। হ্যাঁ, ওই দেখুন, কথা বলতে বলতে আমাদের গন্তব্য চলে এসেছে। কথা বলতে বলতে খেয়ালই নেই। আজ কথা বলতে বলতে আপনার আর ভয়ও করলো না? লাবণ্য হেসে বেরিয়ে গেল মেট্রো থেকে, আর অমিত চলে গেল উল্টো দিকে। সন্ধেবেলায় আবার ওরা দুজনে দুদিক থেকে এসে দাঁড়ালো একই জায়গায়। আপনি এই সময়েই ফেরেন? হ্যাঁ, রোজ এই সময়তেই অফিস থেকে ফিরি। একই মেট্রো, একই কম্পার্টমেন্ট। মেট্রো চলে এসেছে। ভয় করছে না? আপনার সাথে আবার কথা বলতে বলতে চলে যাব। মেট্রোতে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে লাবণ্যর ব্যাগটা পড়ে যায়। অমিত ওটা তুলে দিতে গিয়ে দেখে ওর মধ্যে একটা ডায়েরি রয়েছে। আপনি ডায়েরি লেখেন? ওই টুকটাক কবিতা আর কি। আমি পড়ে দেখতে পারি? আসলে গত 6 মাস ধরে বই, কবিতা এসব পড়ার ভূত চেপেছে। লাবণ্য ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। অমিত বইটা খুলে দেখে তাতে লেখা, তুমি তো ওই টিপেই অসামান্য, চোখ ফেরাতে চেয়েও পারিনি। 2 ভ্রুর মাঝে ভ্রুক্ষেপহীন দৃষ্টির জাদু প্রবাহে কি কোনো অর্থ ছিল? আমি তো আজও বিশ্বাস করি গোটা দুনিয়ার শেষ নক্ষত্রের কাছে নত যেন হতে পারে একমাত্র প্রেমিক। অনন্যা তুমি, রাত্রির তথ্যটা হয়তো বুঝবে তোমার ঝলসে ওঠা রূপ। বাহ, খুব সুন্দর লিখেছেন, তবে কবিতাটা মনে হলো অসম্পূর্ণ। হ্যাঁ, আসলে শেষ করা হয়নি। আমার বাবাও খুব সুন্দর কবিতা লিখত। বাবার খুব শখ ছিল বাবার কবিতাগুলো সংকলন হয়ে বেরোবে। আপনার কবিতায় মেয়েটার রূপের বর্ণনা শুনে আমার এক নারী চরিত্রের কথা মনে পড়ল। কার? হেকেটি, নাম শুনেছেন? না। অসম্ভব সুন্দরী, গাঢ় কেশরাশি যুক্ত হেকেটি হল প্রাচীন গ্রিক ধর্ম ও পুরাণের দেবী। বেশিরভাগ ক্ষেত্রে একজোড়া মশাল হাতে তাকে দেখানো হয়। তিনি বিভিন্নভাবে জাদুবিদ্যা, ঔষধি এবং বিষাক্ত উদ্ভিদের জ্ঞান, ভৌতিক বিষয়াদি এর সাথে জড়িত ছিলেন। তিনি হোমারীয় স্তবগান এবং হেসিওডের থিওগনিতে উপস্থিত হয়েছেন, যেখানে তিনি একজন মহান দেবী হিসাবে দৃঢ়ভাবে প্রচারিত হয়েছিলেন। আর কি জানেন হেকেটি সম্পর্কে? হেকেটির ছিল 3টি মুখ, স্বর্গ, মর্ত্য, পাতাল, 3 দিকে ছিল তার দৃষ্টি। মায়াবিনী ছিল সে। আপনি জানেন, রবীন্দ্রনাথও তার বৌঠান মানে কাদম্বরী দেবীকে হেকেটির সাথেই তুলনা করেছিলেন। তাই বুঝি? তাই তো। দেখতে দেখতেই ওরা আবার পৌঁছে গেল বাড়ির দিকে। বাড়ি ফিরে ছেলেকে ভিডিও কল করলো লাবণ্য। মাম্মা, কবে আসবে তুমি? আমার তোমায় ছাড়া যে ঘুম আসছে না। জানো, বাবা তোমার মতো একটা গল্পও জানে না, আর সকালবেলা রোজ টিফিন কিনে দেয়, সেটা খেয়েই যাচ্ছে স্কুলে। তাই বুঝি? তা এতদিন তোর তো আমার হাতের টিফিন ভালোই লাগতো না। ওই কার মা যেন কি সুন্দর একটা পাস্তা বানাতো বলতিস। মাম্মা, I really miss you a lot. Please come back soon. আসবো আর 9 দিন পর। এখনো কত দেরি?
দাঁড়াও সোনা, মাসিমণির বেবিটাকেও তো একটু সময় দিতে হবে। আচ্ছা, তুমি ব্রাশ করেছো তো রাতে ঘুমানোর আগে? ওপাশ থেকে কৌস্তব বলে ওঠে, না গো, তোমার ছেলে রোজ দাঁত মাজতে ফাঁকি দিচ্ছে। তবে রে, দাঁড়া না, বাড়ি যাই 3 বেলা করে দাঁত মাজাবো। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট মাম্মা, সুইট ড্রিম। পরের দিন সকালে অমিত তৈরি হচ্ছে অফিসে যাবে বলে। আলমারি থেকে একটা গাঢ় নীল রঙের শার্ট বের করেছে সে। চুলটা আঁচড়ে পারফিউম দেওয়ার সময় আয়নার দিকে তাকিয়ে লক্ষ্য করে তিস্তা দাঁড়িয়ে আছে দরজায়। তিস্তা এগিয়ে এসে বলে, কি ব্যাপার বলো তো তোমার আজকাল? কারোর প্রেমে ট্রেমে পড়েছো নাকি? হ্যাঁ, ভীষণ জোরে, একদম আছাড় খেয়ে পড়েছি। সত্যি তুমি 6 মাসে এত পাল্টে গেলে। যদি 6 মাস আগে এমন। থাক না এসব কথা। আচ্ছা চলো অফিস যাই। সাবধানে যাও। দুগ্গা দুগ্গা। মেট্রো স্টেশনে পৌঁছে আবার দেখা হলো অমিত লাবণ্যের। দুজনে একসাথে উঠল মেট্রোতে। ভীষণ ভিড়ে বসার জায়গাই পেল না, দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলতে থাকলো। দেখুন তো, এতবার দেখা হয় আমাদের, অথচ আপনার নামটাই শোনা হয়নি। লাবণ্য। আমি অমিত। সে কি, এ তো। তাই তো দেখছি, স্বয়ং রবি ঠাকুরের শেষের কবিতার 2 চরিত্র আমরা। আপনি লাবণ্য, আমি অমিত। কি অদ্ভুত না? তা আমি আপনাকে কি নামে ডাকবো? বন্য? না না, তাতে আপনার অসম্মান হবে। আমি বরং আপনাকে বন্যা বলে ডাকবো। এ তো পুরো শেষের কবিতার লাইনটাই উগরে দিলেন। দিলাম বটে। আচ্ছা, আর কতদিন বাকি আপনার? 8 দিন মতো। সে কি, এখনো তো আপনি কলকাতায় কিছুই দেখলেন না। এটা কিন্তু ঠিক না। আচ্ছা, এখন নেমে আমি যেদিকে যাই, মানে আমার অফিসের ওইদিকে গঙ্গার ঘাটে খুব সুন্দর চা বানায়। আজকে চলুন ওইখানে যাই। না না, দেরি হয়ে যাবে। আরে ম্যাডাম, আপনি বোনের কাছে যান নাকি স্কুলে যান যে দেরি হলে কেউ বকা দেবে? আচ্ছা, তাই হবে তাহলে আজকে। মেট্রো থেকে আজ দুজনের পথ দুদিকে বেঁকে চলে যায়নি, দুজনে একই সাথে একই দিকে গেল। অমিত চায়ের ভার লাবণ্যের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, খেয়ে বলুন কেমন। সত্যিই ভালো। অনেক দিন পরে আবার এমন চা, আদা দেওয়া চা। আচ্ছা, একটা জিনিস আছে আপনার জন্য। কি? এই যে। বলে তার নিজের হাতটায় বাড়িয়ে দেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। লাবণ্য হেসে বলে, বইটার নাম অনেক শুনেছি। বাবা বেঁচে থাকতে বাবা প্রচুর বই কিনে দিত। বিয়ের পরেও বই দিত বাবা আমায়। বাবা মারা যাওয়ার পরে এই আজ আবার বই পেলাম কারোর থেকে। আচ্ছা, আপনি কবিতা যে লেখেন, আপনিও তো কোনো বই, মানে প্রকাশকের সঙ্গে কথা বলে লিখতে পারেন। আমি আমার ভালো থাকার জন্য লিখি, বই লিখে বিক্রি করব বলে নয়। তার মানে আপনি একাকিত্ব কাটানোর জন্য লেখেন? হ্যাঁ। তা আপনার কবিতা পড়েও তো অনেকের একাকিত্ব কাটতে পারে, সেটা তো ভাবছেন না। আসলে ছেলে স্কুল, কৌস্তভের অফিস, এমন ব্যস্ত থাকি যে। আরে বাদ দিন তো, সময় নেই, ব্যস্ত আছি, এসব হলো কি অজুহাত, বুঝলেন তো? তা আপনি কখনো অজুহাত দেননি? দিয়েছি তো, 6 মাস আগেও দিয়েছি। তাই আজ এত আফসোস। আফসোস? ওসব ছাড়ুন। আচ্ছা, আপনার কবিতা কেউ পড়েছেন কখনো আপনার বাড়িতে? কোনো নতুন কিছু লিখলেই বাবাকে পড়াতাম, সেই ছোট্টবেলা থেকে, যখন স্কুল ম্যাগাজিনে লিখতাম। তারপরে বাবা চলে যাওয়ার পর লতিকা আর কৌস্তবকে 2-1 বার শুনিয়েছি, তবে ওদের মনে হয় ভালো লাগেনি। সময় করে পড়িয়েছিলেন তো? না, মানে কবিতা, গল্পের কথা, কবি কি বলতে চাইছে, গল্পকার কি বোঝাতে চাইছে,
সেটা বুঝতে গেলে শান্ত মনে পড়তে বা শুনতে হয়। কি জানি। বইটা পড়ে জানাবেন কিন্তু। বাড়ি ফেরার আগেই পড়ে নেব। আজকে আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরব, আপনিও আসবেন? কখন? ওই 4টে নাগাদ। আচ্ছা আচ্ছা, আজ উঠি তবে। আমি এখান থেকে হাঁটা পথে অফিস চলে যাব। চলুন আপনাকে অটোতে তুলে দিই, একদম নার্সিং হোমের সামনে নামবেন। নার্সিং হোমে ঢুকতেই লতিকা বলে, দিদি আজ এত দেরি হলো কেন রে? বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল। এখন আর ভয় করে না তোরে মেট্রোতে? না রে, এখন অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আমি আজকে একটু তাড়াতাড়ি যাব, বুঝলি? কেন এলিও আজ দেরিতে? একটু কাজ আছে। তোর বাচ্চাটা যে আসবে, ওই ছোট্ট মানুষটার জন্য তো কিছু কাপড় কিনতে হবে নাকি? তুই পারবি দিদি একা? তুই যে কিছুই চিনিস না। পারবো, তুই আমায় নিয়ে এত চিন্তা করিস না তো। ওদিকে অফিসে ঢুকতেই অমিত দেখে ওর কেবিনের সামনে ওর ম্যানেজার বসে। আরে স্যার, আপনি? তাহলে কিভাবে? না স্যার, আমার দ্বারা আর হবে না, এই মাস অবধি। দেখো, আমি তো রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি, এরপরে আমার পোস্টটা খালি থাকবে, সেটাতে নতুন কেউ চলেও আসবে হয়তো। কিন্তু আমি চাই যে তুমি আসো। একটা সময় তুমি কত খিরেছো বলো তো? সেটাই তো স্যার, ওইটাই আফসোস। বিকেলের পড়ন্ত রোদে আবার দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের বাইরে। সিনেমা দেখবেন? কোথায়? নন্দন। সে তো উল্টো দিকে। আপনার তো তাড়া নেই? না, তা নেই। আর এখন সবে 4টে, 8টার মধ্যে পৌঁছে যাবেন বাড়ি। আচ্ছা চলুন। এটা কি? এটা বিড়লা প্ল্যানেটোরিয়াম। মানে এখান থেকেই সেই তারা দেখা যায়? হ্যাঁ। এখানেই যাব তাহলে। আমার খুব শখ ছিল রাতের আকাশে তারা দেখার। এই প্রথমবার কাউকে সিনেমা না দেখে তারা দেখতে দেখছি। আচ্ছা চলুন, এই সময় ওদের শোটাও হয়। বিড়লা থেকে বেরিয়ে অমিত লাবণ্যকে বলল, কেমন লাগলো নক্ষত্রমণ্ডলী? একটি নক্ষত্র আসে, তারপর একা পায়ে চলে ঝাউয়ের কিনার ঘেঁষে হেমন্তের তারা ভরা রাতে। সে আসবে মনে হয় আমার দুয়ার অন্ধকারে। কখন খুলেছে তার সপ্রধিভ হাতে, হঠাৎ কখনো সন্ধ্যা মেয়েটির হাতের আঘাতে সকল সমুদ্র সূর্য সত্তর তাকে ঘুম পাড়িয়ে রাত্রি হতে পারে। সে এসে এগিয়ে দেয় শিওরে আকাশ দূর দিকে, উজ্জ্বল ও নিরুজ্জ্বল নক্ষত্র গ্রহের আলোড়নে অঘ্রাণের রাত্রি হয়। এরকম হিরণময় রাত্রি ইতিহাস ছাড়া আর কিছু রেখেছে কি মনে? জীবনানন্দ। আমার মাঝে মাঝে কোনো কবিতা পড়তে পড়তে এমন মনে হয় যেন ওগুলো শুধু আমার জন্যই লেখা হয়েছে। এমন কিছু কথা লেখা থাকে তাতে যেন সেটা আমারই কথা, অথচ সে কথাগুলো কখনো কাউকে বলা হয়নি। একটা কথা বলি তাহলে। এই যে এত কবিতা গল্পের কথা বলছেন, এগুলো তো বেঁচে আছে যারা তাদের জন্য। কিন্তু জানেন, এক দেশে মৃত মানুষদের জন্য কবিতা লেখা হয়। মানে? নেদারল্যান্ডে যে সমস্ত কবি আছেন, মানে ডাচ কবিরা, তারা লোনলি ফিউনারালস বলে একটা শেষকৃত্য করেন সেই সমস্ত মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে, যাদের কেউ নেই। তাদের জন্য ওই কবিরা কবিতা লিখে রেখে যান। পৃথিবীতে কত কিছু অজানা, বলুন। মেট্রো থেকে নামতেই অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। লাবণ্য ফিরে গেল নিজের ফ্ল্যাটে, আর অমিত তার বাড়ি ফিরেই লাবণ্য ফোন করলো কৌস্তবকে। হ্যালো, ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি? না তো। ও, আসলে এইদিকে এত বৃষ্টি হচ্ছে, তাই ভাবছিলাম ওইদিকেও যদি অমন বৃষ্টি হয়।
তাতে কি হতো শুনি? কি আবার হতো? তুমি এই সময় বাড়ি ফেরো ভিজতে ভিজতে ফিরতে, তারপরে জ্বর, আর একটু বৃষ্টিতেই তো পাওয়ার কাট হয়ে যায়। লজেন্স একা বাড়িতে ভয় পেত। আরে বাবা, এত চিন্তা করো না, বোনকে আর বোনের বাচ্চাটাকে এখন সামলাও। চলো, রাখছি। হ্যাঁ। ওইদিকে বাড়ি ফিরে অমিত ব্যস্ত হয়ে গেছিল অফিস কলে। কি বাড়িতে অফিসের কাজ নিয়ে কেন আসো বলো তো? কেন, কি হলো আবার? মেয়ে বায়না ধরেছে ছাদে গিয়ে খেলবে, চলো না গো। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। এই বলে অমিত ফোনের ওপারে জানিয়ে দেয় এক অত্যাবশ্যক কাজ হঠাৎ চলে এসেছে, তাই তাকে কলটা কাটতে হবে। ছাদে গিয়ে অমিত, তিস্তা আর তাদের একমাত্র মেয়ে সোনাই মনের আনন্দে বৃষ্টি বিলাস করতে থাকে। হঠাৎ করে তিস্তা টান মারল অমিতকে। অমিত কাছে এগিয়ে গেল তিস্তার সারা মুখ ভিজে গেছে, কপালের সিঁদুর বৃষ্টির জলে ধুয়ে কপাল বেয়ে পড়ছে। মনে পড়ে ইউনিভার্সিটিতে যখন পড়তাম, এমন বৃষ্টি হলে আমরা রোজ ভিজতাম। তুমি এত পাল্টে গেলে কবে বলো তো? এতটা ব্যস্ত কবে হয়ে গেলে? এখন কি আর আমি এমন ব্যস্ত আছি বলো? আমি তো তোমাদের সময় দিই, বললাম তো চাকরিও ছেড়ে দেবো। তারপরে আমি, তুমি আর সোনাই সব সময় একসাথে থাকবো। এই 6 মাসে কতটা পাল্টে নিয়েছি বলো নিজেকে। কি লাভ হলো বলো তো? এখন যে চুপ চুপ, ওইসব কথা এমন সুন্দর বৃষ্টির দিনে আমি মনেও করতে চাই না। তারপর অমিত লাবণ্যর ছাদের এক কোণে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলো। অমিত চেয়ে রইল তিস্তার দিকে। তিস্তার চোখে কি গভীর চোখ, কি অন্তর্বেদী তার চাহনি। পাশ দিয়ে গান চলছে। পরের দিন মেট্রোতে অমিত লাবণ্যকে সব গল্প করলো, কিভাবে তিস্তা, সোনাই আর অমিত মিলে বৃষ্টি বিলাস করলো। বাহ, আপনারা তো খুব সুন্দর করে সময় কাটালেন। আমরা বেশিরভাগ সময় এমনভাবেই কাটাই। আসলে তিস্তা বিশ্বাস করে লিভ ইন দ্য মোমেন্টসে। কারেন্ট চলে গেলে আমরা 3 জন মিলে ক্যান্ডেল লাইট ডিনার করি। সকালবেলা মাঝে মাঝে সূর্য ওঠা দেখি। ভীষণ সুন্দর তো। হ্যাঁ, ওই আর কি। আচ্ছা, আপনি তো এখন একা থাকেন, আপনার আর প্যানিক অ্যাটাক হয় না তো? না, আসলে ওই ট্রেনে বাসে হয় আর কি, এমনি আর না। কেমন যেন লাগে, মনে হয় শ্বাস আটকে গেছে। জানি, এক মুহূর্তের জন্য মনে হয় হার্ট অ্যাটাক হচ্ছে। আমি বইতে পড়েছিলাম। হ্যাঁ। আপনি কাউকে বলেননি? বলেছিলাম, সবাই বলেছে এত ভয় পেলে কি করে হবে, কতদিন অ্যাভয়েড করবি ট্রেন ট্রাম, একদিন তো উঠতেই হবে। বাঁচতে গেলে এমন ভয়ে ভয়ে বাঁচা যায় না। এই এক সমস্যা জানেন, আমরা কাউকে কোনো সমস্যা জানাতে গেলেই তারা উল্টে আমাদের সমাধান দিতে বসে যাবে। এইটা করবি না, ইত্যাদি ইত্যাদি। সবাই কেন সান্ত্বনা দেয় বলুন তো? আমি তো সান্ত্বনা চাই না, চাই খালি কেউ আমার কথাটা শুনুক মন দিয়ে। আমিও জানি একদিন সব ঠিক হয়। আমি কোনো সমস্যায় পড়লে সমাধানের উপায় বাতলে নিতে পারবো। শুধু চাই কেউ তো বলুক যে আমি ঠিক করি, ভুল করি, যাই করি আমার সাথে তো আছে, যে খালি শুনবে, কোনো সাজেশন, কোনো এক্সপ্লানেশন কিচ্ছু দেবে না, খালি শুনবে। মানুষ মানুষকে জাজ করতে খুব পছন্দ করে, সব জায়গায় নিজের জ্ঞানের প্রকাশ ঘটাতে চায়। আপনিও দেখবেন এই পৃথিবীতে বলার লোক অনেক পাবেন, শোনার লোক হাতে গোনা। আজকে অফিস থেকে ফিরে কোথাও যাবেন নাকি?
না, সেরকম তো কিছু ভাবিনি। তবে আপনি যদি চান তবে অসুবিধা নেই, আমি যাব। একটা জায়গায় নিয়ে যাবেন? হ্যাঁ বলুন, কোথায় যাবেন? শ্মশান বা কবরস্থানে। মানে আপনি শ্মশানে যাবেন? কেন? আমি কখনো কোনো শ্মশানে বা কবরস্থানে যাইনি, ইচ্ছে আছে যাওয়ার। একবার দাঁড়িয়ে দেখতে চাই যে মানুষগুলোকে আমরা এত বছর আগলে রাখলাম, তাদের পোড়াতে গেলে কিংবা মাটিতে শুয়ে একা রেখে চলে আসতে কেমন লাগে, কেমন হয় মনের ভিতর ওই সময়টা। বাবা যখন মারা গেছিল আমি যেতে চেয়েছিলাম, আমি মেয়ে বলে আমাকে বাবার মুখাগ্নি করতে দিল না। আমার এক কাকার ছেলে সে বাবার মুখাগ্নি করলো। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আমি 4টে নাগাদ চলে আসব। ভবানীপুরে একটা সিমেট্রি আছে, ওখানে নিয়ে যাব। ঠিক আছে। এরপর বিকেল 4টে নাগাদ ওরা চলে যায় ভবানীপুর পার্ক স্ট্রিট সেমেট্রিতে। লাবণ্য গিয়ে বসলো একটা সিমেন্ট দিয়ে বাঁধানো কবরের উপর। আপনার ভয় করছে না? কাকে ভয় করব, ভূত নাকি? না না না, সেটা বলতে চাইছি না। চারিদিকে এত কবর, তাতে সব মৃতদেহ, চারিদিকে এত মৃত্যু দেখতে ভয় করছে না? এই জীবনের সবচেয়ে বড় সত্যিটাই যে মৃত্যু, একে ভয় পায় কি করে বলুন তো? এর যে সত্যি যে আর কিচ্ছু হয় না, এই সত্যিকে এড়ানোর ক্ষমতাও কারণ নেই, সে রাজা হোক বা ভিখারি। অমিত কিছু বলছে না, অন্যদিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। এই কবরটার উপরে কি লেখা আছে দেখেছেন? না, কি লেখা আছে? অমিত দেখার জন্য পেছন দিকে ঘাটটা ঘোরায়। দেখুন, একটা বাচ্চা মেয়ের কবর। মেয়েটির জন্ম 1992 আর মৃত্যু 1998। 6 বছরের মেয়েটা। কি অদ্ভুত না? 1998 পরে মেয়েটার বয়সই আর বাড়েনি। অমিত কিছু বলছে না, কোনো উত্তরও দিচ্ছে না, চুপচাপ নির্বিকার হয়ে বসে আছে। লাবণ্যের ফোনটা বেজে উঠল হঠাৎ করে। নার্সিংহোম থেকে ফোন। হ্যালো, আপনি লতিকা সান্যালের বাড়ির লোক? হ্যাঁ, কি হয়েছে? লতিকার ওয়াটার বলটা ব্রাস্ট করেছে, এক্ষুনি ওটি করতে হবে, আপনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি যান, সাবধানে থাকবেন, তাড়াহুড়ো করবেন না। দেখবেন মা বাচ্চা দুজনেই সুস্থ থাকবে। হ্যাঁ, আমি আসছি। হাসপাতালে কোনো রকমে গিয়ে পৌঁছালো লাবণ্য। ভেতরে ঢুকতেই রিসেপশনিস্ট জানালো অপারেশন হয়ে গেছে। লতিকার একটা ফুটফুটে মেয়ে হয়েছে, কিছুক্ষণের মধ্যেই লতিকাকে বেডে দেওয়া হবে। এরই মধ্যে লাবণ্যর ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে কুস্তভের নামটা ভেসে উঠল। হ্যাঁ, কি করছো? নার্সিংহোমে নাকি ওদের ফ্ল্যাটে চলে গেছো? আরে না না, আমি এখনো নার্সিংহোমেই। আমি তোমাকেই ফোন করতাম একটু পরে। কেন, কিছু হয়েছে নাকি? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। একটা ভালো খবর আছে, লতিকার আজকেই ডেলিভারিটা হয়ে গেল। একটা মিষ্টি মেয়ে হয়েছে ওদের। ও মা, তাই নাকি? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো, শুনেও শান্তি। অর্ণবকে জানিয়েছো? অর্ণব কবে আসবে? তা তো জানি না। আচ্ছা শোনো না। হ্যাঁ বলো। বাচ্চাটাকে একবার এসে দেখে যাবে? মানে তোমার সময় হবে তো? না গো, হবে না, যা চাপ যাচ্ছে। সময় হলো তো তোমাকেই কলকাতায় ছেড়ে আসতাম, একা একা যেতে দিতাম খালি খালি? আচ্ছা বেশ, লজেনকে জানিয়ে দিও, ওর বোন হয়েছে একটা। হ্যাঁ হ্যাঁ, জানিয়ে দেবো। রাখি তবে? হ্যাঁ রাখো, সাবধানে থেকো। ফোনটা রাখতেই একজন নার্স ডেকে পাঠালো লাবণ্যকে। ম্যাম, বাচ্চা আর মা দুজনেই এখন বেডে, গিয়ে দেখে আসুন একবার। কিরে, কেমন লাগছে নতুন মা হয়ে? ভাগ্যিস তুই আছিস,
তাই তোকে জড়িয়ে ধরলে মায়ের গন্ধটা পাই। মায়ের কথা মনে পড়ছে? মাও কেমন হুট করেই চলে গেল বল। এই চোখ মোচ, এখন এসব কথা রাখ। আমি আমার সোনামণিকে দেখব। কই সে? ওই তো দেখ, ওই ছোট্ট খাটটায় ঘুমাচ্ছে। উমা, লতিকা, ও কিন্তু পুরো অর্ণবের মতন দেখতে হয়েছে। পুরো অমন গোল গাল, ফর্সা মুখ। হ্যাঁ রে, আমিও বুঝেছি সেটা। এই, তোকে একটা কথা বলবো, শুনবি? হ্যাঁ বল। কথা দে আমায়। এ আবার কি? আগে শুনি তো কি চাইছিস। তোর মনে হয় আমি এমন কিছু তোর থেকে চাইবো যা তুই আমায় দিতেই পারবি না? আচ্ছা, কথা দিলাম, এবার বল। মনে আছে মা বলতো মা মায়ের 2 মেয়ের ঘরে যখন নাতি নাতনি আসবে মাই নাম দেবে ওদের। রজনীশকেও তো মাই নাম দিয়েছিল। এখন তো মা নেই, তুই আমার মেয়েটার নাম দিবি রে? তুই আমায় এত মানিস রে? আমার ছোট্ট বোনটা এত বড় কবে হয়ে গেল বল দেখি। তাহলে তুই ওর ৬৬ দিন ওর নাম দিবি তো? থাকবি তো ততদিন? এত বড় দায়িত্ব না থেকে কি আর পারি? পরশু তো তোকে ছাড়বে শুনলাম। অর্ণব কবে আসবে? ৩-৪ দিনের মধ্যেই এসে যাবে বলল। ও খুশি তো? হ্যাঁ রে দিদি, ভীষণ। আমার থেকেও তো ও বেশি খুশি। দাঁড়া, তোর মেয়েটাকে নিয়ে আসি। আসো তো সোনা, উলি বাবা, কত ছোট্ট সোনা। যাও মায়ের কাছে, মায়ের কোলে ঘুমাও। নে নে বোন, আস্তে আস্তে করে ধর। হ্যাঁ হ্যাঁ, ঘাটটা ধরো। ও তো আমার বুকে শুয়ে আছে, আমি তোর কাঁধে একটু মাথা রাখবো? এটা বুঝি শুনতে হয়? ছোট্টবেলাগুলোকে নিশ্চিন্তভাবে কাটাতাম বল। আমি মায়ের আদরে আর তুই বাবার আদরিনি। এখন এই ঘর সংসারের মাঝে পিছন ফিরে যখনই তাকাই মনে হয় ওটা বুঝি কোনো রূপ কথার গল্প ছিল। পরের দিন সকালে লাবণ্য আবার নার্সিংহোমে আসছে মেট্রো করে। পাশে বসে কথা বলছে অমিত। মা মেয়ে দুজনেই ভালো তো তাহলে? হ্যাঁ, দুজনেই ভালো আছে। আর কতদিন বাকি? ওর নামকরণ অবধি আছি। কবে? 6 দিনের দিন, আজ 2 দিন। মানে মাঝে আর 3 দিন। আজ কোথাও যাবেন? এখন যাবেন? এখন মানে না, আপনি অফিসে যাবেন না? ভালো লাগছে না। আপনি বলুন, আপনি কি যাবেন এখন? হ্যাঁ, সে তো যাওয়াই যায়। আমি লতিকাকে গিয়ে বলবো না হয়। কি বলবেন? ও তখন ভেবে নেব, গিয়ে কিছু একটা বলে দেব। সত্যিটা বলতে পারবেন? না। কেন নয়? আপনি তিস্তাকে বলেছেন? এটা না বলার কি আছে? আপনি আর তিস্তা বন্ধুর মতন। স্বামী স্ত্রী এই পরিচয়ের আগেও আপনাদের বন্ধুত্বটা আগে আসে, তাই আপনি ওকে জানাতে পেরেছেন। আমার বোন বা স্বামী কেউই আমার বন্ধু না। ওদের সাথে আমার দিদি কিংবা স্ত্রীর সম্পর্ক। তাই সবাইকে সবটা না বলাই ভালো হয়তো। বুঝলাম বুঝলাম। আজ বসে একটু কথা বলি? ওই চায়ের দোকানটা গেলে কেমন হয়? আচ্ছা, তবে তাই হোক। চায়ের দোকানে গরম ধোয়া ওঠা চায়ের চুমুক দিয়ে অমিত বলল, আপনি ভীষণ শান্ত একটা মানুষ জানেন। মানে আপনাকে দেখলে যেন মনে হয় কোনো শান্ত নদী, যাতে ঢিল মারলেও প্রতিধ্বনি আসবে না। এত শান্ত থাকাও ভালো নয়, জানেন তো। হারিয়ে ফেলার ভয় আমাকে শান্ত হতে বাধ্য করে বরাবর। জীবনে কখনো কোনো কিছু নিয়ে মারাত্মক উত্তেজনা হলে পরক্ষণেই মনে হয় এই বুঝি হারিয়ে ফেলবো। হয়তো এই জিনিসটা, এই মুহূর্তটা কিংবা এই মানুষটা কালকে আর একই থাকবে না, ঠিক বদলে যাবে সব কিছু। তীব্র অন্ধকার আর তুমুল একাকিত্ব ছাড়া এই মহাবিশ্বে আর সবটা ক্ষণিকের মনে হয় জানেন। এই যে আমি আপনি বসে আছি আজকে এই সময়, ঠিক 1 সপ্তাহ পরে আমরা আর একে অপরের খোঁজ খবরই পাবো না কেউ। লাবণ্য কিছু বলল না, খালি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে
অন্যদিকে তাকালো। এই সব কিছু ফেলে রেখে চলে যাওয়াটাই যে চিরন্তন। একটা কথা বলবো? হ্যাঁ, বলুন না। বলছিলাম যে আপনার কথা শুনে তিস্তার সাথে দেখা করার খুব ইচ্ছে হয়। একদিন যাওয়া যাবে আপনার বাড়ি? এ বাবা, এভাবে বলছেন কেন? অবশ্যই আসবেন। ইস, ছি ছি ছি, আমারই তো বলাটা উচিত ছিল। না না, ঠিক আছে। কবে যাবেন বলুন? আচ্ছা, কালকেই চলুন। আচ্ছা, আমি লতিকাকে জানিয়ে রাখবো তাহলে যে কাল সকালে আমি যাব না, একেবারে বিকেলের ভিজিটিং আওয়ার্সেই যাব। এবার উঠি, যেতে হবে। হ্যাঁ, যান। লাবণ্য নার্সিংহোমে লতিকার ঘরে ঢুকে দেখে কৌস্তব বসে আছে। তুমি তুমি আসতে বলেছিলে, আমিও ভেবে দেখলাম আমি তো এই পুচকির মেশো, আমার না এলে চলে। এই একবেলার জন্যই এলাম, বিকেলের মধ্যেই বেরিয়ে যেতে হবে। কিছু খেয়েছো? না, আসলে তোমার অপেক্ষাই করছিলাম। লতিকা ফোনও করেছিল তোমায়, তুমি ধরছিলে না। লতিকা ওর বাড়ির কাজের দিদিকেও ফোন করলো, উনি বললেন তুমি রোজকার মতন একই সময়ে বেরিয়ে গেছো, তাই চিন্তা হচ্ছিল এত দেরি হলো। হ্যাঁ, না মানে আসলে আমি মেট্রোতে ঘুমিয়ে গেছিলাম, অনেক দূরে চলে গেছিলাম, ওখান থেকে আবার শুনে শুনে এলাম। সে কি রে? না না, সাবধানেই ফিরেছি। আচ্ছা শোনো, তুমি আমায় ফোন করলে না কেন? তাহলে তোমাকে চমকে দিতাম কি করে? তবে জানো, আমি ভেবেছিলাম আমাকে দেখলেই তুমি অবাক হয়ে যাবে, তারপরে একগাল হাসবে, কিন্তু তোমায় দেখে তা মনে হচ্ছে না। তুমি জানো অন্য কিছু ভাবছো, অন্য কিছু নিয়ে চিন্তা করছো। না না, আসলে ওই অনেক দূরে অচেনা জায়গায় চলে গেছিলাম। তুমি তো জানো আমি কেমন ঘাবড়ে যাই, ওই ঘোরটা আসলে এখনো কাটেনি। এসব ছাড়ো তো, বাদ দাও, চলো বাইরে যাই, কিছু খাও তুমি, চলো। এই লতিকা, আমি তোর দাদাকে খাইয়ে একেবারে ছেড়ে আসছি। আচ্ছা আচ্ছা, যা। বাইরে বেরিয়ে আসে লাবণ্য আর কৌস্তব। নার্সিংহোমের ক্যান্টিনে গিয়ে বসলো দুজনে। কিছুক্ষণ পরেই ওদের খাবার এলো। খুব খিদে পেয়েছিল বলো? হ্যাঁ, আসলে সারাদিন এত হুটোপাটা গেল। লাবণ্য চুপচাপ বসে আছে। বারবার ওর নিজেকে অপরাধী মনে হচ্ছে কৌস্তবকে মিথ্যে বলে। মনে হচ্ছে বলে দিক যে ও অমিতের সাথে ছিল। কি হয়ে যাবে বললে? অমিত তো শুধুই বন্ধু। আজও এতদিন পরেও চারিদিকে এত ঝকঝকে বাড়ি গাড়ি সুটবুট পরা মানুষ কেন মেনে নিতে পারে না একজন বিবাহিত স্ত্রীরও একটি পুরুষ বন্ধু থাকতে পারে? এখনো কেন সমাজ ভুরু কুচকে তাকায় তাদের দিকে? সব কিছুই যেন অভয়দূতার তকমায় আটকে আছে। কি হলো? বাইরের দিকে তাকিয়ে কি ভাবছো বলো তো? না না, কই কিছুই না তো। তুমি কবে আসবে? এই তো মাঝে আর 3 দিন। জানো, এতগুলো বছর বিয়ের পর থেকে আলাদা তো কখনোই থাকিনি, তাই হয়তো বুঝিনি। কি বোঝনি? তোমায় ছাড়া ঘরটা আর ঘর নেই, বড্ড খালি খালি লাগে সব। কিছু কি হয়েছে তোমার? না না। না না বললে হবে? এখানে আসার পর কেমন যেন আপন ভোলা লাগছে তোমায়। না, সেরকম কিছুই না। কতগুলো বছর পরে আবার আমরা এমন শান্তিতে বসে চা খাচ্ছি বলো, শুধু আমরা দুজনে। ছেলে একা বাড়িতে, নয়তো আজকে এখানেই থেকে যেতাম, তোমাকে কলকাতা ঘুরিয়ে দেখাতাম। পরে আবার আসবো লজেন্সকে নিয়ে। আচ্ছা, এবার উঠতেই হবে, নয়তো ট্রেন আর পাবো না। যাও তবে, সাবধানে যেও, পৌঁছে জানিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসছি। পরের দিন সকালে আবার লাবণ্য আর অমিতের দেখা হলো মেট্রোতে। পাশাপাশি বসে আছে দুজনে। মেট্রো থেকে দুজনেই নামলো। উত্তর কলকাতার একটা সরু গলি ধরে হেঁটে যাচ্ছে ওরা। গন্তব্য অমিতের বাড়ি, আর উদ্দেশ্য তিস্তার সাথে লাবণ্যের পরিচয় করা। আজকে সোনাইয়ের শরীরটা বেশ খারাপ, কাল রাত থেকে খুব কাজ ছিল। সোনাই? সোনাইকে? আমার মেয়ে, আমার মেয়ের ডাক নাম, আমি ওকে সোনাই বলে ডাকি। ও আচ্ছা। ওই যে ওই সাদা বাড়িটা আমাদের, চলুন।
দরজা তো বাইরে দিয়ে দেওয়া। হ্যাঁ, তিস্তা তো মনে হয় সামনের বাজারে গেছে। আসলে আপনি আসবেন শুনেছে তো, রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে তিস্তা। ইস, আমার জন্যে আপনারা এত ব্যস্ত হচ্ছেন। আরে না 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 না, আসুন আসুন, ভিতরে আসুন, সোফায় বসুন। দাঁড়ান, আমি একটু জল নিয়ে আসি। লাবণ্য সোফায় বসলো। একটা মিষ্টির বাক্স সামনের টেবিলটায় রাখতে গিয়ে নজরে পড়ে একটা নোটের মতো লেখা। তিস্তা লিখেছে লাবণ্যকে। প্রিয় লাবণ্য, তোমার কথা অনেক শুনেছি অমিতের থেকে। খুব ইচ্ছে ছিল দেখা করার, কিন্তু মেয়েটার হুট করে শরীরটা এমন খারাপ হলো যে ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। কিচ্ছু মনে করো না, কিন্তু আমার বড্ড আফসোস হচ্ছে তোমার সাথে দেখা হলো না বলে। আচ্ছা, পরের বার নিশ্চয়ই হবে। এই যে জল। তিস্তা আমার জন্য একটা নোট রেখে গেছেন। সোনাইকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে। ও, ওই জন্যই মনে হয় ফোন করছিল তখন। রাস্তায় ছিলাম বলে ধরিনি তখন আমি। না না, আমারই ভুল। হুট করে কালকেই বললাম আজকে বাড়িতে আসবো আপনাদের। সুবিধা অসুবিধা তো থাকেই। আমার মনে হয় আপনি কিন্তু এবার একটু বেশিই ভাবছেন। চলুন, আপনাকে বরং আমাদের বাড়িটা দেখাই। বাহ, কি সুন্দর ছবিগুলো! এগুলো কার আঁকা? তিস্তার। তিস্তা আঁকতেও পারেন? তাও এত সুন্দর! সত্যি আপনার ভাগ্য কিন্তু দারুণ। হ্যাঁ, সে তো বটেই। আসলে পুরো বাড়িটাই ওর সাজানো। উপরে চলুন, আমাদের ছাদ বাগানে। উপরের ছাদ বাগানে উঠে আসে ওরা দুজনে। ছাদের পড়ন্ত রোদের মাঝে নানান রং বেরঙের ফুলের মধ্যে খেলা করছে প্রজাপতি। হালকা হাওয়ায় লাবণ্যের মুখের উপর চুলগুলো বারবার এসে পড়ছে। অমিত এগিয়ে এসে লাবণ্যর চুলগুলো সরিয়ে দিল। লাবণ্য একটু জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লাবণ্য অমিতকে বলল, আচ্ছা, আপনার আর তিস্তার লাভ ম্যারেজ না? হ্যাঁ। আচ্ছা, আপনাদের আলাপ হয়েছিল কিভাবে? আমরা একসাথে কলেজে পড়তাম, যদিও দুজনের ডিপার্টমেন্ট আলাদা ছিল। আমি কেমিস্ট্রি আর ও ইংলিশ লিটারেচার। বাহ। আপনার? অ্যারেঞ্জড। তবে পরে কৌস্তবের প্রেমে সত্যিই পড়ি। বিয়ের পরের পরের দিন সকালে, মানে বৌভাতের দিন সকালবেলাতেই। ও মা, তাই বুঝি? হ্যাঁ, ওই দিন আমাকে রান্না করতে বলা হয়েছিল যে কোনো একটা পদ। আমি ফুলকপি ডালনা করতে গিয়ে সে একেবারে নুনে পোড়া তরকারি করে দিয়েছিলাম। কৌস্তব আগে একটুখানি খেয়ে দেখেছিল। ও বুঝতেই পেরেছিল। আমাকে বলেছিল দারুণ হয়েছে বলে পুরো এক বাটি ফুলকপির ডালনা খেয়ে নিয়েছিল। বলেছিল দারুণ হয়েছে, এতই দারুণ যে ও এক বাটি খেয়ে নিল। পরে সে কি বমি! ওই দিন বুঝেছিলাম বাবা যার সাথে আমার বিয়ে দিয়েছে, যার হাতে আমার হাতটা দিয়েছে, সে আর যাই হোক কোনো পরিস্থিতিতে আমার হাত ছাড়বে না। সত্যি তাই। সেদিন একবার বলেছিলাম লতিকার মেয়েকে দেখতে আসতে, ঠিক সময় নিয়ে চলে এলো। আরে, কৌস্তব এসেছিলেন? বলেননি তো একবারও। না, আসলে একটুখানি সময়ের জন্যই এসেছিল, চলে গেছিল ঘন্টা দুয়েক থেকেই। ও, মাঝে মাঝে ব্যস্ততার জন্য মনে হয় আর বোধহয় আমাদের মাঝে সেই আগের ব্যাপারগুলো নেই। শুধুই এখন স্বামী স্ত্রী হয়ে রয়ে গেছি। কিন্তু পরক্ষণেই অমন কিছু সময় আসে যে বুঝতে পারি ভালোবাসাটা বেড়েছে বই কমেনি। শুধু আগের মতন বারবার ভালোবাসি ভালোবাসি বলে জানান দেওয়াটা হয় না। আসলে কি জানেন ম্যাডাম? কি? রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। হ্যাঁ, তা তো বটে। এমন সময় হুট করে পাশের একটা গাছের টবে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল সে। অমিত গিয়ে তাকে ধরে ফেলে। হুট করেই অমিতের যেন কেমন একটা ঘোর লেগে যায়। স্থান কাল পাত্র সব যেন সে ভুলে যায়।
অমিত পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল লাবণ্যের চোখের দিকে। এর আগেও লাবণ্যের চোখ দুটোর নজর এসেছে ওর, ইচ্ছে করেই এড়িয়ে যেত। শ্যামবর্ণা লাবণ্যের ওই অতল চোখ দুখানি ভারী সাংঘাতিক, কিন্তু আজ যেন সেই অতলেই ডুবে যেতে ইচ্ছে করছে অমিতের। মনে হচ্ছে কতদিন পর দিঘাড়া নাবিক পার খুঁজে পেল। তিস্তার পর এমন চোখ আর কারোর দেখেনি সে। সেই একবার একটা এন্ট্রান্সে চান্স না পেয়ে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হয়েছিল অমিত। তখনও একবার সুইসাইড করতে গেছিল, কিন্তু আটকে গেছিল তিস্তার চোখের দিকে তাকিয়ে। ওই চোখ দেখে ওর বাঁচতে ইচ্ছে হয়েছিল। এরপরে আবার সেই দিন মেট্রো স্টেশনে আবারও সব শেষ করতে গিয়েও আটকে গেল লাবণ্যের দিকে তাকিয়ে। হঠাৎই আকাশের সব মেঘ ঢেকে গেল কালো মেঘে। বিদ্যুতের ঝিলিক আকাশে রেখা টেনে দিয়ে যাচ্ছে। ঝোড়ো হাওয়া চারিদিকে ধুলোর চাদরে ঢেকে যাচ্ছে। ওই দেখুন কেমন অসময়ে ঝড় উঠেছে, নিচে চলুন। কথাটা বলেই লাবণ্য এগিয়ে যাচ্ছিল, এমন সময় অমিত লাবণ্যের হাতটা ধরে টান দেয়। একটা প্রশ্ন জেগেছে মনে, উত্তর দেবেন? কি বলুন? অমিত আর লাবণ্যরা কি কোনোদিন এক হবে না? রবীন্দ্রনাথের শেষের কবিতা হোক কিংবা আমাদের বাস্তব মাটি, এক সত্যে থেকেও পাশাপাশি থেকেও দূরত্ব থেকে যাবে, সেই লালন গীতির ওই কথাটার মতন। সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁক রে, আমি একদিনও না দেখিলাম তারে। পুরোটাই আপনি কিভাবে আপনার আরশিনগরের পড়শির দেখা পেতে চান তার উপরে নির্ভর করে। মানে এটাই, প্লেনোটিক লাভ বলেও একটা কথা আছে। এত বই পড়েছেন, নিশ্চয়ই জানবেন সব সম্পর্ক এক ছাঁচের হয় না। আমি জানি আপনি আমাকে কিভাবে দেখেন, আবার আপনিও জানেন আমি আপনাকে কিভাবে দেখি। এই সম্পর্কটায় কোনো লেনদেন নেই, চাওয়া পাওয়ার হিসেবও নেই। এর মানে এই নয় আপনি তিস্তাকে ভালোবাসেন না বা আমি কৌস্তবকে। আপনিও জানেন মানসিকতার মিলও দুটো মানুষকে অনেকটা কাছে এনে দেয়। বৃষ্টি বিলাস করবেন তবে? করাই যায়। বৃষ্টির রিমঝিম শব্দের মধ্যেই ছাদের মধ্যে খিলখিলিয়ে হাসতে থাকা দুটো মানুষের হাসির শব্দ মিশে যেতে থাকলো। দুজন দুজনের হাত ধরে একে অপরের দিকে অপলোকে তাকিয়ে এমন এক অলৌকিক সম্পর্ক তৈরি করেছে, যেখানে কোনো দেনা পাওনা নেই, চাহিদা নেই, শরীর ছোঁয়ার ইচ্ছেও নেই। তবুও সমাজে এই সম্পর্ক অবৈধ। এই সমাজে আজও একজন পুরুষ একজন মহিলার হাত ধরে থাকলেই সমাজ তাদের দিকে টেরিয়ে তাকায়। যে সমাজে আজও প্রকাশ্যে চুমু খাওয়া অপরাধ আর প্রকাশ্যে প্রস্রাব করা স্বাভাবিক, তার থেকে বেশি কিছু আশা না করাই হয়তো ভালো। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। দুদিন পরে যখন চলে যাব, আমি চাই না আমাদের মধ্যে আর যোগাযোগ থাকুক। মানে কেন? আমি চাই না আমাদের এত সুন্দর মুহূর্তগুলো নষ্ট হোক। মেট্রোয় বসে গল্প করা, কিংবা শ্মশানে বসে একসাথে চোখের জল ফেলা, কিংবা এই আজকে আপনার বাড়ির ছাদে বৃষ্টি বিলাস করা। আমি চাই না আপনার কোনো মেসেজের নোটিফিকেশন যখন আমার ফোনে আসবে আমায় কেউ হাজারটা প্রশ্ন করুক যে আপনি কে, আপনার চিনলাম কিভাবে, আপনার সাথে আমার কেমন সম্পর্ক। আমি আপনার আর আমার মুহূর্তগুলোকে কারোর কাছে উত্তর দিয়ে জাস্টিফাই করতে পারবো না। সত্যিই ভালো ভেবেছেন, এটাই ভালো। আমাদের আর দেখা হবে না তাহলে। ভাগ্য যদি চায় হয়তো আবার হবে। আবার যদি আমি কখনো কলকাতায় এসে এই ভিড় হই হট্টগোলের মাঝে হারিয়ে যাই, কিংবা আপনি কখনো উত্তরবঙ্গে এসে পাহাড়ি রাস্তায় গুম হয়ে গেলে হয়তো আবার দেখা হবে। তার আগে অবধি আমরা আবার অপরিচিত হয়েই থাকব।
কিছুক্ষণের মধ্যেই মেঘ কেটে গেল। সূর্য অনেক আগেই ডুব দিয়েছে। চাঁদ উঠে এলো আকাশ থেকে। মেঘ কেটে গিয়ে চাঁদের জ্যোৎস্না উপচে পড়ছে ছাদে। বন্য জ্যোৎস্নায় নিচে দাঁড়িয়ে আছে দুজনে। রাতের নিঃশব্দ বাতাসে শীতল স্মৃতির ঘ্রাণ ভেসে আসছে। চাঁদের আলোয় মলিন হয়ে আছে পৃথিবীর কক্ষপথের ছায়া। মাঠের প্রান্তে ঢাকা কুয়াশার চাদর, সোনালি গমের শীষগুলো তপস্যায় নিমগ্ন যোগী, অচেনা রহস্যময়। এমন অচৈতন্য রাতের দূরের একটি হাত ডাক দিয়ে যায়। কণ্ঠে তার সহস্র যুগ পুরনো উষ্ণ ভালোবাসা। বেঁচে থেকে বাঁচিয়ে রাখার প্রলোভন দেখায় সেই ভালোবাসা, যেখানে ষড়রিপুর চাইতে ভালোবাসা বড় হয়। আসলে জীবন এক শূন্যতার ফুল, তার গন্ধ সময়ের ভেতরে হারিয়ে যায়। তবুও আমরা খুঁজে ফিরি এক অন্য পৃথিবী, যেখানে সমস্ত সমাজের বাধা নিষেধ ভাঙা যাবে। হাতে হাত দিয়ে গেলে একে অপরের লিঙ্গ পরিচয় দিতে হবে না। পরের দিন সকালে মেট্রোতে যাওয়ার সময় আর কেউ কথা বলে না। শুধু ফেরার সময় অমিত লাবণ্যকে বলে, কালকের দিনটাই তো বাকি তবে, তাই না? লাবণ্য মাথা নেড়ে হ্যাঁ বলে নেমে গেছিল। সেদিন ফেরার সময় অমিত আর লাবণ্য একে অপরের সাথে আর কথা বলেনি। তারপরের দিন লাবণ্য মেট্রোতে বসতেই অমিত কিছু জিনিস বাড়িয়ে দিল লাবণ্যের দিকে। কি এগুলো? লজেন্সের জন্য কিছু গল্পের বই, আর আপনার বোনের মেয়ের জন্য সামান্য কিছু খেলনা। আমি ধন্যবাদ কিন্তু বলবো না। বললেই বরং খারাপ লাগতো। আমি অনেক ভেবে দেখলাম জানেন। কি? আপনার সেই দিনের কথাটা। আমাদের সম্পর্কটা এখানেই ইতি টানা ভালো, তাহলেই এর সৌন্দর্য বজায় থাকবে। একটা রঙিন ছবির মতো, যতবার মনে পড়বে রঙিন স্মৃতিগুলোর স্মৃতিচারণ হবে। ঠিক যেমন কোনো শিল্পীর শিল্পকলাকে আমরা দূর থেকেই দেখি, কাছে গিয়ে ছুঁতে পারি না, সেইভাবে আমাদের দিনগুলোকে মনে করব। স্টেশন চলে এলো। দুজনেই নামলো মেট্রো থেকে। ভালো থাকবেন অমিত। আপনার জন্যে আজ আমার আর একা কোনো ভিড় জায়গাতে যেতে ভয় করে না, প্যানিক অ্যাটাকও হয় না। তবে যদি কোনো দিনও হয়ও আগের মতন লজ্জা পেয়ে থাকবো না, কারোর সাথে সমস্যাগুলো শেয়ার করতে পারবো। আমার জীবনকে অন্যভাবে চেনাতে শেখালেন। তিস্তাকে নিয়ে খুব ভালো থাকবেন। এখনই বলে দিলেন কথাগুলো, বিকেলের জন্য কিছু রাখলেন না? বিকেলে মেট্রো করে আর ফিরবো না, বোনকে নিয়ে গাড়ি করে ওদের ফ্ল্যাটে যাব। ওর বড় চলে এসেছে মনে হয় এতক্ষণ। কাল বাচ্চাটার নামকরণ, তারপরেই চলে যাব। আমাদের এখনই শেষ দেখা হলো। ভাগ্য যদি আবার কখনো চায়। আচ্ছা, তবে আসি। আপনিও ভালো থাকবেন। পারলে লেখালেখিটা নিয়ে এবার সিরিয়াস হবেন। আপনার লেখনী সত্যিই সুন্দর। কথাটা শেষ করেই দুজন দুদিকে চলে গেল। বেরিয়ে গেল আরও একটা, দুটো, তিনটে মেট্রো। অমিত বাড়ি চলে এলো মেট্রো করে একা। পাশের সিটটা ফাঁকাই ছিল। পরের দিন সকালবেলা নামকরণ হলো লতিকা আর অর্ণবের মেয়ের। লাবণ্য ওদের মেয়ের নাম রাখল রূপাঞ্জনা। রূপাঞ্জনা লাবণ্য আর লতিকার মায়ের নাম ছিল। দিদি, মায়ের নাম তো এটা? হ্যাঁ, তুই মায়ের জন্য এত মন খারাপ করিস, এবার থেকে আর হবে না। যতবার মেয়েকে ডাকবি মনে হবে মাকে ডাকছিস। ঠিক এই কারণেই তোকে বলেছিলাম আমার মেয়ের নাম দিতে। আচ্ছা, একটা ট্যাক্সি ডেকে দে এবার। বিকেল হয়ে গেছে, দেখ, কাল সকালে গেলে হতো না? অর্ণব তোকে ছেড়ে দিয়ে আসতো স্টেশনে। না রে, লজেন্স এমনিতেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আজকেই যেতে হবে রে। তোরা তো আসবি আবার শিলিগুড়িতে মেয়েকে নিয়ে।
আজ আসি। ট্যাক্সিতে উঠে লাবণ্য বলল, দাদা, ৭১ নং হরিশ চ্যাটার্জি স্ট্রিটে চলুন তো। আপনি শিয়ালদা স্টেশনে যাবেন না? না না, যাব তো, তার আগে ওইখানে যাব একজনের বাড়িতে। ম্যাডাম, এই যে চলে এসেছি। আচ্ছা, আপনিও দাঁড়ান, 10 মিনিটও লাগবে না। ওমা, বাড়িতে কেউ নেই? অমিতের আসার তো সময় হয়ে গেছে। আর তিস্তা আজও নেই? তিস্তা তো বাড়িতেই থাকে শুনেছি সব সময়। ওদের মেয়েও নেই। মনে মনে কথাটা বলে লাবণ্য এগিয়ে যায় দরজার পাশের জানলাটার দিকে। জানলাটা খোলা। জানলাটা দিয়ে দেখা যাচ্ছে ভেতরের আলো জ্বলছে। জানলা দিয়ে ভেতরে তাকাতেই লাবণ্যের বুক কেঁপে উঠল। সেদিন এসে তিস্তা আর ওদের মেয়ের যে ছবিটা দেখেছিল, তাতে একটা রজনীগন্ধার মালা ঝুলছে। ঘামতে থাকে লাবণ্য। ও বুঝতে পারছে না কি হচ্ছে। একটা একটা করে পা পেছন দিকে ফেলছে। এমন সময় কারোর সাথে ধাক্কা লাগে। অমিত, আপনি এখানে কি করছেন? এই এই ছবিটা, এইসব কি? কবে হলো? আমি তো কিছুই। ওরা মারা গেছে 6 মাস আগে একটা গাড়ির অ্যাক্সিডেন্টে। কি? আপনি যে এতদিন ধরে আমায় গল্প শোনাতেন, তিস্তা কি রান্না করলো, আপনার মেয়ে আপনার একটা ছবি এঁকেছে। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যা বলে সুখে থাকতে চেয়েছিলাম। কল্পনা করতাম আমি এগুলো। আপনার সাথে যেদিন আমার দেখা হয়, ওই দিন আমি সুইসাইড করতাম। মেট্রো লাইনে ঝাঁপ মারতাম। আপনাকে ওই অবস্থায় দেখে থমকে গিয়েছিলাম আমি। তারপর নিজের সমস্ত অপারগতাগুলো নিপুণতায় ঢেকে দিতাম। আপনাকে বলতাম না যে আমি তিস্তাকে অনেক সময় দিই। ওদের সময় দেওয়ার জন্য ভাবছি চাকরিটাও ছেড়ে দেব। আদতে ওরা বেঁচে থাকতে আমি কোনোদিনই ওদের সময় দিইনি। কোনোদিন তিস্তার লেখা একটা কবিতাও পড়ে দেখিনি। আমার মেয়ের আঁকা ছবিগুলোর প্রশংসা করিনি। ওরা আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে এই কথাগুলো আমাকে কুড়ে কুড়ে খেত। আপনার সাথে দেখা হওয়ার পর ওগুলো গল্পের মতন সুন্দর করে সাজিয়ে রাখতাম। আপনিও আজ এসে আমার ওই কল্পনার ভালো থাকাটাও কেড়ে নিলেন। কেন এলেন আপনি? 6 মাস আগে আমি ব্যস্ত থাকতাম সব সময়। না সময় দিয়েছি তিস্তাকে, না সোনাইকে। তাই যা আমি হতে পারিনি, এই 6 মাস ধরে অমনি হতে চেয়েছি। সময়গুলো ফিরিয়ে আনতে চেয়েছি। লাবণ্য কি বলবে কিছুই বুঝতে পারে না। চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে। আপনাকে দেখে আমার বাঁচতে ইচ্ছা করেছিল। আপনাকে বলা কাল্পনিক গল্পগুলো নিয়েই আমি বাকিটা বেঁচে থাকতাম। কিন্তু আপনি এসে সব শেষ করে দিলেন। এবার আমার কি হবে? আপনি তো চলে যাবেন শিলিগুড়ি, চলে যাবেন, ফিরে যাবেন আপনার সাজানো গোছানো সংসারে। আমার কি হবে? লাবণ্যর কথা বলে না। দৌড়ে বেরিয়ে এলো ওই জায়গা ছেড়ে। ট্যাক্সিতে উঠে চলে গেল শিয়ালদা স্টেশনে, সেখান থেকে শিলিগুড়ি। বাড়ি পৌঁছে লাবণ্য দেখে কৌস্তব ওর জন্য রান্না করে রেখেছে। লাবণ্য খাওয়ার টেবিলে বসে কৌস্তবের হাতটা ধরে বলে, আজ আমার একটুও ভালো লাগছে না জানো। লতিকার জন্য মন খারাপ লাগছে? না, ভয় করছে। ভয়? কিসের ভয়? যদি কোনোদিন এই সব কিছু হারিয়ে ফেলি, আমি বাঁচবো কিভাবে? আমি তোমাদের যদি হারিয়ে ফেলি? হুর পাগলি, এমন ভয় পেলে বাঁচবে কিভাবে? সে তো যে কোনো মুহূর্তেই আমরা কেউ কাউকে হারিয়ে ফেলতেই পারি। তাই বলে কি এই নিয়ে চিন্তা করতে থাকবো বলো তো? চলো চলো, খেয়ে নাও, অনেক ক্লান্ত তুমি।
এদিকে লাবণ্য রাতে খেয়ে ঘুমোতে গেল। ওর পাশে লজেন্স আর কৌস্তব ঘুমিয়ে আছে। ওদের মুখের দিকে চেয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ল লাবণ্য। ওদিকে অমিত শুয়ে আছে একা। পুরো বাড়িটাতেই ও একা। ওর ঘুম আসছে না। ওর পাশে কেউ নেই, শুধু পাশে রাখা আছে তিস্তার শাড়ি আর ওদের মেয়ের একটা ফ্রক, যে শাড়ি আর ফ্রকটায় এখনো ওদের গায়ের গন্ধ লেগে আছে। আসলে আমরা মানুষরা সব থেকে ভয় পাই হারিয়ে ফেলার। ছোটবেলায় খেলনা, পুরনো পেন্সিল বক্স, স্কুলের বন্ধুদের, ছোটবেলার বাড়িটাকে, কিংবা কাছের মানুষদের। আর এই হারিয়ে ফেলার ভয়টাই হয়তো আমাদের আরও কাছের মানুষগুলোর প্রতি আমাদের আরও কাছে নিয়ে যায়, মায়ায় জড়িয়ে ফেলে। সময় এগিয়ে গেল, কেটে গেল 1 বছর। আমি দাঁড়িয়ে আছে একটা বইয়ের দোকানের সামনে। বইয়ের দোকানের লোকটা এগিয়ে এলো অমিতের দিকে। স্যার, একবার এই বইটা দেখুন। একজন নতুন কবি, মহিলা কবি। অনেকদিন পরে কোনো কবিতার বই মার্কেটে চলছে। দেখুন একবার বইটা। বইটা তুলে নিল অমিত। বইটার নিচে নামটা দেখে লাবণ্য চ্যাটার্জি। উৎসর্গে গিয়ে দেখে লেখা আছে সেই মানুষটা যে আমাকে সাহস জোগালো কবিতাগুলো ছাপানোর। আমি জানি কোনো না কোনোভাবে এ বইটা আপনার হাতে যাবেই। বইটা কিনে নিল অমিত। অমিত আবার পৌঁছে গেল কবি সুভাষ মেট্রো স্টেশনে। ব্যাগ থেকে বইটা বের করে পড়তে থাকলো। রাতের ফুলগুলো বড্ড মায়াবী, চেয়ে দেখি বসে আছে তারা একাকী, বুক ভরা সুবাস নিয়ে ঝরে পড়ে অকালে। কেউ নেই এদের দেখার তরে, একা একাই এরা ভোগে জ্বরে। তারপরে ভোরের শিশিরে ঝরে পড়ে মাটিতে। কেউ এদের ঝরে পড়া দেখে না, দেখে না এদের অমীমাংসিত ইতিহাস। শুধুই রয়ে যায় ওদের পাপড়ির সুবাস আর না জানা অনেক আর্তনাদ। বইটা পড়া শেষ করল অমিত। বইটা রেখে দিল বেঞ্চে। এগিয়ে গেল মেট্রোর দিকে। মেট্রো আসতেই একটা বীভৎস চিৎকার। কেউ ঝাঁপ দিয়েছে মেট্রো লাইনে, আর বইটা পড়ে আছে বেঞ্চে একা। বইটার ওপরে নাম লেখা আছে নিশীথ ফুলের কান্না। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প অনুস্মিতা মিত্রর কলমে নিশীথ ফুলের কান্না। গল্প পাঠে ছিলাম আমি শুভদীপ। অমিতের চরিত্রে প্রিয়াংশু, লাবণ্য চরিত্রে রিয়া, কৌস্তবের চরিত্রে রুদ্রনীল, লতিকার চরিত্রে পূর্ণিমা, পরিচারিকার চরিত্রে অঙ্কিতা, তিস্তার চরিত্রে প্রিয়া, লজেন্সের চরিত্রে পারমিতা, ট্যাক্সিওয়ালা ও ড্রাইভারের চরিত্রে শৈবাল, শ্বেতা এবং হসপিটাল স্টাফের চরিত্রে পূজা, ম্যানেজারের চরিত্রে সংগ্রাম। গল্পের সাউন্ড, পোস্টার এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি শুভদীপ। শেষ হলো আমাদের আজকের গল্প অনুস্মিতা মিত্রর কলমে নিশীথ ফুলের কান্না। ফিরে আসবো আবার সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।